আরমান মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। মায়ার চোখ বন্ধ করে নিল এবং সাথে সাথে মায়ার চোখ থেকে দুবোঠা পানি গড়িয়ে পড়ল। মহিলাটি অনেক সুন্দর দেখতে তোমার বউ। এই সন্ধ্যার সময় কান্না করতে নেই মা, এসো ভিতরে এসো। মায়ার চোখ খুলে দু চোখের পানি মুছে নিল। আরমান হাত ছেড়ে এগিয়ে গেল ও। উঠোন পেরিয়ে বারান্দার কাছে যেতেই হঠাৎই মায়া থমকে গেল। একটা দৃশ্যে ফুটে উঠল ওর চোখের সামনে। একটি মেয়ে বসে আছে বারান্দার মেঝেতে, আর একটা লোক মোড়ায় বসে সেই মেয়ের মাথায় হয়তো তেল মালিশ করে দিচ্ছে, কিন্তু মুখগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। সব কেমন যেন অন্ধকার আর কালো কালো লাগছে। এর পরের দৃশ্য চেঞ্জ হলো। এখন লোকটির জায়গায় আছে মেয়েটি, আর মেয়েটির জায়গায় আছে লোকটি। মায়া সেই দিকে এগিয়ে যেতে দৃশ্যটি কোথায় যেন মিলে গেল। এরপর হঠাৎই মায়া বাড়ির ভিতরে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনতে পেল যেন। ও চমকে উঠে তাকালো সেই দিকে। এরপর ছুটে প্রবেশ করলো বাড়ির ভিতর। এদিকে আরমান অবাক চোখে দেখছে সব কিছু। মায়াকে কেমন যেন অস্বাভাবিক লাগছে। ও নিজেও মায়ের পিছনে ছুটে গেল। মায়া চার দেওয়ালের মাঝারি সাইজের ডাইনিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আছে, অবাক চোখে চেয়ে একটা খালি চেয়ারের দিকে। মায়ের দৃশ্যপটে ভেসে উঠেছে একটা বাচ্চা মেয়ে গাল ফুলিয়ে বসে আছে চেয়ারে, আর একটা লোক তার রাগ ভাঙিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু আগের মতোই মুখগুলো অস্পষ্ট অন্ধকার। এভাবে এক এক জায়গায় এক এক রকমের দৃশ্য ফুটে উঠেছে মায়ার চোখের সামনে। মায়া একবার এদিকে ছুটে যাচ্ছে তো আরেকবার ওইদিকে ছুটে যাচ্ছে। কেমন যেন পাগলের মতো ব্যবহার করছে ও। নিজেই নিজের মাথার চুল খামচে ধরেছে। আমার সব কিছু দেখে চলছে শান্ত চোখে। হঠাৎই মায়া ছুটে বাইরে চলে গেল। সাথে সাথে আরমানও ছুটে এলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল, নিয়ে যেও না, নিয়ে যেও না তোমরা আমার পাপাকে। গম্ভীর সাহেব, ওদেরকে আটকান। ওরা ওরা আমার পাপাকে নিয়ে যাচ্ছে। না না, নিয়ে যেও না। নিয়ে যে আর বলতে পারল না মায়া। ধীরে ধীরে চোখ বন্ধ করে পড়ে যেতে নিল, কিন্তু তার আগে ছুটে এসে ধরে ফেল আরমান মায়াকে। মায়া আরমানের উপরেই ঢলে পড়ল জ্ঞান হারিয়ে। আরমান অসহায় চোখে তাকিয়ে রইল মায়ার দিকে। রাত পেরিয়ে ভোর হয়েছে। আরমান হসপিটালের করিডোরে একটা কেবিনের সামনে চেয়ারে বসে আছে। পিছনের দেওয়ালের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে, মুখের ক্লান্তির ছাপ, মাথার চুলগুলো এলোমেলো। ডক্টরের কথা অনুযায়ী মায়ার স্মৃতি ফিরে এসেছে। উপরওয়ালার ইচ্ছায় অসম্ভব জিনিসটিও সম্ভব হয়েছে, কিন্তু এতে আর মানে খুশি হবে কিনা বুঝতে পারছে না। মায়ের জ্ঞান ফিরলেও এখন ওষুধ ইঞ্জেকশনের প্রভাবে ও ঘুমাচ্ছে। মায়ের সাথে এখনও কারোর কথা হয়নি। ডক্টর বলেছেন স্মৃতি ফিরলেও এই যে মাঝেই 2 মাসের ঘটনা নাগুলো মনে থাকবে কিনা বলতে পারছে না। অনেক সময় এমন হয় যে পেশেন্টের আগে স্মৃতি ফিরে এলে মাঝের স্মৃতিগুলো আবারও হারিয়ে যায়, ভুলে যায় সব ঘটনা। আবার কারো ক্ষেত্রে এটা হয় না, সব ঘটনাই মনে থাকে। এখন মায়ের ক্ষেত্রে কোনটা হয়েছে সেটা মায়ের সাথে কথা না বলা পর্যন্ত জানা যাবে না। আরমান ভীষণভাবে চিন্তিত। যদি মায়া এই 2 মাসের ঘটনাগুলো ভুলে যায়, তাহলে ওদের সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? মায়া কি ওকে মেনে নিতে পারবে? মায়া তো স্মৃতি হারানোর আগেই চলে যেতে চেয়েছিল, মুক্তি পেতে চেয়েছিল ওর থেকে। তখন তো মায়া কিছুই জানতো না, কিছুই বুঝতো না। আরমান প্রচণ্ড ভয় লাগছে ওর। ওর কি আবার ওর মায়াবতীকে হারিয়ে ফেলবে? আচ্ছা, মায়া যদি ওকে মেনে না নেয়, তাহলে কি করবে ও? ও কি মায়াকে ছাড়া থাকতে পারবে? সহ্য করতে পারবে ওর আর মায়ার দূরত্ব? ও কি কোনোদিনও মায়াকে নিয়ে সুখী হতে পারবে না? এভাবেই কেটে যাবে সারা জীবন। কিভাবে সহ্য করবে মায়ার অবহেলা? হাজারো ভাবনায় আরমানের মাথার ভিতরে কিলবিল করে বেড়াচ্ছে। আবারও জ্বলছে বুকটার ভিতরেটা। সকাল 8টা। একে একে বাড়ির সবাই মায়ার সাথে দেখা করেছে। মায়া সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে। এখন সামিরা, রবি, মায়েশা, আবির, আয়ান মায়ের কেবিনে বসে আড্ডা দিচ্ছে। ওপরওয়ালার ইচ্ছা ডক্টর ক্যামিলিয়া ডিসুজারের চিকিৎসার ফলে মায়া পুরোপুরি সুস্থ। অসুবিধা হয়নি। এর মাঝে 2 মাসের সব স্মৃতিও মনে আছে, আর আগের সব কিছু মনে পড়ে গেছে। ইমার্জেন্সি ফ্লাইটে ডক্টর ক্যামিলিয়া ডিসুজাকে কালকে রাতে আনিয়েছে আরমান। ক্লান্তিতে ভরা শরীর নিয়ে আরমান প্রবেশ করলো মায়ের ক্যাবিনে। আরমানকে দেখে সবাই হাসি মজা করছে। মায়া নিজেও ওর মুখটা গম্ভীর করে নিল। মায়েশা বসেছিল মায়ের বেডের পাশে টুলে। ও উঠে গেল সেখান থেকে। আরমান সোজা সেই টুলে গিয়ে বসলো নির্বিকার ভঙ্গিতে।
ক্লান্তি মিশ্রিত কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখো মায়া পুরোটা শেষ করতে পারল না আরমান। মায়া বেডে হেলান দিয়ে বসে ছিল। আরমান মায়ার দিকে তাকিয়ে কথাটা শুরু করতেই মায়া নিজের মুখটা অপর দিকে ঘুরিয়ে দিল। আরমান সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। আরমান, দেখো মায়া, তোমার তো আগে সব কিছু স্পষ্টভাবে মনে পড়ে গেছে। মাঝের এই 2 মাসের ঘটনাগুলো তোমার অজানা নেই। আমি মানছি জেদের বসে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, কষ্ট দিয়েছি, কিন্তু আমার ভালোবাসা তুমি দেখোনি, শুধু অবহেলাটাই দেখে আসো। আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলে। এখন যেহেতু সব কিছু তুমি জানো, তবুও যদি তুমি আমার থেকে মুক্তিও চাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। শেষের কথাটা বলার সময় আরমানের গলাটা কেঁপে উঠল। ওর চোখগুলো টকটকে লাল হয়ে আছে, যেন ভিতরে কষ্টটাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, চোখ দিয়ে ঝরে পড়তে দিচ্ছে না। আরমান, তোমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। এখন আর তোমাকে কোনো রকম কষ্ট দিতে চাই না। তুমি সেটা চাও, সেটাই হবে। মায়া আরমানের কথার কোনো উত্তর না দিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি আমার বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা করো। হসপিটালে থাকতে ভালো লাগছে না। মায়া নিজের বাড়ি ফিরতে চায় কথাটা শুনে আরমানের হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল যেন। তাহলে সত্যি মায়া ওর থেকে মুক্তি পেতে চায়? আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি ডিসচার্জের ব্যাপারে। তুই মায়াকে একটু বাড়িতে পৌঁছে দিস। আর হ্যাঁ, রুবিকে সাথে নিস। রুবি থাকবে মায়ের কাছে। এই অবস্থায় ওকে একা ছাড়িস না। যদিও মায়েদের বাড়িতে 2জন কেয়ারটেকার আছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ, বাড়ির সমস্ত কাজ ওরাই করে দেবে। কথাটি বলে আরমান উঠে দাঁড়ালো কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আরমান ঘুরে দাঁড়িয়ে এক ফেলতেই মায়া চিৎকার করে উঠল, ভাইয়া, ওনাকে বলে দাও আমি আমার বাড়ি ফেরার কথা বলেছি, আমার বাবার বাড়ি নয়। মায়ের কথা সবাই থতমত খেয়ে গেল। প্রথমে কেউ কিছু বুঝলো না, আরমানও থমকে গেছে। মায়া তাচ্ছিল্যে এসে বলো, এত বড় বিজনেসম্যান হয়েও জানি না যে একটা মেয়ের শ্বশুরবাড়িটা নিজের বাড়ি হয় আর বাবার বাড়িটা নয়। মায়ের কথায় স্বামীরা ফিক করে হেসে ফেলল। বাকি সবাই মুখ চেপে হাসলো। আরমান পুরোই বোকা বনে গেছে যেন। কি হচ্ছে ও বুঝতেই পারছে না। যখন মায়ের কথার মানে বুঝলো, তখন পিছনে ঘুরে এক ঝাটকে মায়াকে জড়িয়ে ধরলো। মায়া আমার বাড়ি মানে শাওরিয়া মেয়ে শুনে বোঝাতে চেয়েছে। আরমানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা কারোর চোখে পড়ল না। এদিকে আরমান মায়াকে এইভাবে সবার সামনে জড়িয়ে ধরায় মায়েশা মায়ার বড় বোন হিসেবে লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু রুবি আয়ানও বেরিয়ে গেল। স্বামীরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, সেটা দেখে আবির স্বামীরার চোখে হাত দিয়ে ওকে টানতে টানতে বাড়ি নিয়ে যেতে বলে। ছি শামুক, ছি, তোর লজ্জা করা দরকার। বড় ভাই রোমান্স দেখছি সেভাবে। বলতে বলতে স্বামীরাকে টেনে নিয়ে বেরিয়ে গেল আবির। এদিকে মায়া ছটফট করছে, আরমানকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করছে। মায়া, ছাড়ুন, আপনি আমাকে ছাড়ুন বলছি। সে কোন ভোরবেলা ঘুম ভেঙেছে আমার, আর আপনি এখন এসেছেন? এসে আবার কি বলছেন মুক্তি দেবেন আমায়? মুক্তি দেওয়াচ্ছি আমি আপনাকে মুক্তি। এখন সব মনে পড়ে গেছে আমার। আমাকে দেওয়া প্রতিটি আঘাত গুনে গুনে ফেরত দেব আপনাকে। আমি বুঝিয়ে দেব আপনাকে এই মিসেস মায়া শাওরিয়াকে কষ্ট দেওয়ার মূল্য। আরমান, তোমার ফেরত দেওয়া সমস্ত আঘাত আমি হাসি মুখে গ্রহণ করব মায়াবতী। তুমি যেই শাস্তিই দাও না কেন মাথা পেতে নিতে রাজি আছি। শুধু তার বিনিময়ে তোমার ওই তুমিটা কি আমার নামে করে দাও। শুধু সারা জীবনের জন্য থেকে যাও আমার কাছে, আর কিছুই চাই না। তুমি ছাড়া আমি যে একেবারে অপূর্ণ, অচল হয়ে যাব। আরমানের কথায় মায়া শান্ত হয়ে গেল। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল মায়া, আমার এই আমিটাকে অনেক আগে আপনার নামে করে দিয়েছি গম্ভীর সাহেব, সেই বিয়ের দিন থেকে। আপনি নিজে কখনো বোঝেননি সেটা। কেটে গেছে বেশ কিছুদিন, এরই মধ্যে বিয়ের সব আয়োজন শেষ হয়েছে। মায়া শুধু জানে আয়ানার মায়ের বিয়ের কথা, কিন্তু একই সাথে যে ওর আর আরমানের বিয়ে হবে এটাও জানি না। এ নিয়ে মন খারাপ মায়ার, যদিও সেটা কাউকে বুঝতে দিতে চাইছে না। তবুও যত লুকানোর চেষ্টা করুক, সবাই ঠিকই বুঝতে পারছে। আরমান অবশ্য সবাইকে কড়া করে মানা করে দিয়েছে, তাই মায়াকে কিছু জানাতেও পারছে না। বিয়ের সমস্ত শপিং করাও হয়ে গেছে। মায়া মন খারাপ নিয়েই টুকটাক কেনাকাটা করছে নিজের জন্য, আর আরমান মায়ের জন্য বিয়ের শাড়ি,
লেহেঙ্গা থেকে শুরু করে গহনা পর্যন্ত নিজে নিয়েছে। গায়ে হলুদের দিন বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে আমাদের গ্রামের বাড়িতে, তাই সবাই সেখানে উপস্থিত হয়েছে। ওদের বাড়িটা রাজপ্রাসাদের চেয়ে অনেক কোনো অংশে কম নয়, তবে চোখে পড়ে এটা অনেক দিনের পুরনো একটা বাড়ি। বর্তমান এখানে থাকেন আরমানের দাদুর ছোট ভাইয়ের পরিবার। দাদুর ছোট ভাই ও তার স্ত্রী দুজনেই জীবিত আছেন, আর এখন গ্রামের জমিদার তাদেরই বড় ছেলে। বাড়ির অর্ধেক অংশ আরমানের দাদুর, তাই আরমাদেরও সমান অধিকার আছে। মাঝে মধ্যে সবাই গ্রামে আসে, একসাথে সময় কাটিয়ে যায়। আনোয়ার সাহেব ও চাচাতো ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক, আর আরমান আইনদেরও কাজিনদের সঙ্গে মিল আছে। ওদের অনুষ্ঠানের দিন হবে আর রাতে হবে মেহেন্দির অনুষ্ঠান। পার্লার থেকে মেয়ে আনা হয়েছে, মাসাকে সাজানো শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলা বেঁধেছে মায়াকে নিয়ে। মায়াকে এখনও জানানো হয়নি কিচ্ছু। ঠিক হয়েছিল শুধুমাত্র বিয়ের কনে পরবে হলুদ শাড়ি, আর বাকি কাজিন মেয়েগুলো পরবে কলাপাতা রঙের শাড়ি, আর ছেলেরা কলাপাতা রঙের পাঞ্জাবি। সামিনা মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, আসলে ভাবিমণি হয়েছে কি, একটা কলাপাতা রঙের শাড়ি কম পড়ে গেছে, আর একটাও নেই ওই শাড়ি। সবাই যে যার মতো নিয়ে নিয়েছে। এটা বড় ভাইয়াকে জানানো হয়ে, ভাইয়া তোমার জন্য এই শাড়ি সব ফলের গহনা ব্যবস্থা করেছে। মায়া, তোমার ভাইয়া যখন আমার জন্য শাড়ি আর গহনার ব্যবস্থা করলো, তখন তোমাদের মতো কলাপাতা রঙের শাড়ির ব্যবস্থা করলো না কেন? কে বলেছে ওনাকে এই হলুদের ব্রাইডের শাড়ি আনতে? আমিরা বিরক্ত হয়ে বলল, সেটা তুমি ভাইয়াকে জিজ্ঞাসা করো গিয়ে, আর পারছি না তোমাকে বোঝাতে। ওয়েট, আমি বরং ভাইয়াকে ডেকে নিয়ে আসি, বলে সামিনা রুম থেকে বেরিয়ে গেল। আয়শা বলে উঠল, মায়া বোন আমার জেদ কেন করছিস বলতো? পরে নে না শাড়িটা, এই শাড়িটা তো আমার শাড়িটা থেকেও সুন্দর। মায়া, সেটাই তো বলছি আপু, বিয়ের কনে হচ্ছ তুমি, তাহলে আমি কেন তোমার শাড়ি থেকেও সুন্দর শাড়ি কেন পরবো? থাক, আমি বরং আমার একটা সবুজ রঙের শাড়ি আছে সেটাই পরে নিই, তাহলে ঝামেলা শেষ। মাসা নিজের কপাল চাপড়ালো। এই মেয়েও ভীষণ ঘাড়তেরা স্বভাবের, অত সহজে কোনো কিছু মানতেই চায় না। এই মেয়েকে একমাত্র আরমানি সামলাতে পারবে, অন্য কেউ না। মায়া নিজের রুমে গিয়ে নিজের সেই সবুজ রঙের শাড়িটা বের করেছে। ঠিক তখনই রুমে প্রবেশ করলো আরমান। পিছু রুবিও এলো মায়ের জন্য আনা সেই শাড়ি এবং গহনাগুলো নিয়ে। রুবি সেগুলো বিছানায় রেখে চুপচাপ চলে গেল। রুমের দরজাটাও টেনে দিয়ে গেল ও। মায়া আরমানের মুখের ভাবভঙ্গি দেখে একটা শুকনো ঢোক গেল। নিজের সাহসে দেখানোর চেষ্টা করে বলল, কি এভাবে তাকাচ্ছেন কেন? সবার জন্য তো গুনে গুনে একই শাড়ি কেনা হয়েছিল, তাহলে কম পড়লো কিভাবে? আর কম যখন পড়লই, তখন আমার বেলাতেই। আরমান, হুম, তার জন্যই তো আমি তোমার জন্য শাড়ির ব্যবস্থা করেছি। মায়া, হুম, ব্যবস্থা করেছেন ঠিক আছে, তাই বলে এই শাড়ি কেন? যেই শাড়ি সবার পরার কথা, সেই শাড়ির ব্যবস্থা কেন করেননি? আরমান, ওই শাড়ি ছিল না, শেষ হয়ে গেছে। মায়া রাগী গলায় বলো, একদম মিথ্যে বলবেন না আমায়। সমস্ত শাড়ির ড্রেস আপনার শপিং মল থেকে নেওয়া, আর একটা কালেকশন কতগুলো হতে পারে এটা আমার জানা আছে। আরমান, দেখো অত কিছু আমি জানি না। আমি চাই না সবার মতো একই সাথে সজ্জিত হোক আমার মায়াবতী, তাই আমি তার জন্য বেস্ট শাড়িটাই নিয়ে এসেছি। মায়া দাঁত কিরমির করে বলো, বিয়েটা আমার হচ্ছে না যে আমি সব শাড়ি থেকে বেস্ট শাড়ি পরে বসে থাকবো। এই, আপনি যান তো আমার রুম থেকে, সহ্য হচ্ছে না আপনাকে আর। আপনি যান, আমি রেডি হব। আরমান ভুরু কুঁচকে বলল, তোমার বিয়ে তো একবার হয়েছে, আবার কেন হতে যাবে? আচ্ছা, আমি পার্লারে মেয়েগুলোকে পাঠিয়ে দিচ্ছি, আমার দেওয়া এই শাড়ি পরে রেডি হয়ে নিও তাহলে। মায়া, সেই বিয়েটা কি আদৌ কোনো বিয়ে ছিল? ওই বিয়ে কি আপনি মন থেকে করেছিলেন, নাকি মেনেছিলেন? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাদ দিন সেই সব কথা, আমি এই শাড়ি কিছুতেই পরবো না। এই হলুদের শাড়িটা একটা বিয়ের কনের শাড়ি, এই শাড়িটা আমি কিছুতেই পরতে পারবো না। বিয়েটা আপুর হচ্ছে, আমি আপুর ছোট বোন, তাই আমি আপুর শাড়ি থেকে ভালো শাড়ি কিছুতেই পরতে পারবো না। তার উপর আবার এই গহনাগুলো আপুর গহনা থেকেও সুন্দর, এই সব কিছু পরলে আমাকে গায়ে হলুদের কনে ভাববে সবাই। আমার গম্ভীর মুখ করে বলল, কিন্তু এখন তো মন থেকে মেনে নিয়েছি সেই বিয়ে, আর তোমাকে এই শাড়িটাতে আমি দেখতে চাই, বুঝতে পেরেছো? এভাবে আমার মুখের কথা কাজ হবে না, আমাকে কিছু করতে হবে। মায়া ভুরুকুচকে বলল, কী করবেন আপনি? আরমান বাঁকা হেসে বলল, তুমি যদি নিজে থেকে এই শাড়িটা না পরো, তাহলে আমি নিজেই পরাবো তোমায়।
নিজের হাতে শাড়ি পরাবো তোমায়। আমার মনে হচ্ছে তুমি এটা চাও, তাই এত বাহানা করছো। না, একদম না, কিছুতেই পরবো না আমি আপনার কাছে শাড়ি। আরমানের মুখে কিছু না বলে মায়ার দিকে এগিয়ে এলো। মায়াও এক এক করে পা পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। আরমান একদম মায়ার কাছে এসে মায়ের গলায় থাকা ওড়নাটা একটানে খুলে নিল। এরপর মায়ের কিছু বুঝে ওঠার আগেই আরমান ওর হাতের বাঁধনটা বাঁধতে শুরু করলো। মায়া, আরে কী করছেনটা কি? এই, আপনি সবসময় এমনভাবে বাঁধেন কেন আমায়? আরমান, না বাঁধলে যে তোমার এই হাত দুটো প্রচণ্ড ডিস্টার্ব করবে আমাকে আমার কাজ করতে, তাই আগে থেকে তার ব্যবস্থা করছি। বলতে বলতে বাধা শেষ। এরপর আরমান মায়ের পিঠের কাছে হাত দিয়ে একটানে মায়ের চুড়িদারের চেনটা খুলে ফেললো। সাথে সাথে মায়ের চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, না না না, প্লিজ এমন করবেন না, আমি পরবো এই শাড়ি, সত্যি বলছি পরবো। আরমান মায়ের কথা শুনে বাঁকা হাসলো। এরপর আবারও একটানে জামার চেনটা লাগিয়ে দিল। এরপর আরমানের মুখের ভঙ্গি কঠিন করে বলল, সত্যি পরবে তো? মায়ের চোখ বন্ধ রেখেই বলল, 100% সত্যি। না না, 1000% সত্যি, আমি পরবো, প্লিজ আপনি যান। আরমান মায়ের হাতের বাঁধন খুলিয়ে দিতে দিতে বলল, ওকে আমি যাচ্ছি। এরপর পার্লারে মেয়েগুলো পাঠিয়ে দিচ্ছি, তাদেরকে বলাই আছে কিভাবে সাজাতে হবে, তাই তুমি একটা কথাও বলবে না, বুঝতে পেরেছো? আমি যেন দেখি আমার কথা মতো এই শাড়ি পরে তুমি রেডি হয়েছো, না হলে কিন্তু আমি আবারও প্রথম থেকে নিজ হতে রেডি করাবো। কথাটি মনে থাকে যেন। মায়া, মনে থাকবে। আমার মায়ের গালে হাত দিয়ে বলল, এই এই তো গুড গ্যালের মতো কথা বলি আরমান রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মায়া ইচ্ছে মতো বকতে থাকলো আরমানকে, বজ্জাত লোক একটা, গম্ভীর মুখও হলো বিড়াল, সবসময় খালি ধমক দেখায় আর ভয় দেখায়, যেটা উনি বলবেন সেটাই করতে হবে। জমিদারের নাতনি, ওহ, ওনার দাদু তো আবার জমিদারই ছিলেন। দাদু তো ছিল তো কি হয়েছে, উনি তো নয়। এমন ভাব করেন যেন এই গোটা দেশের প্রধানমন্ত্রী। না না, এ দেশের না, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী উনি। নিজের মনে বকবক করে চলছে মায়া। ঠিক তখনই রুমে সামিরা, রুবি এবং পার্লারে দুটো মেয়ে প্রবেশ করলো। সামিরা, আগেই বললাম পরে নাও, শুনলেন না আমাদের কথা? এখন ভাইয়াকে বকাবকি করা শেষ হলে আসুন, দিয়ে দয়া করে রেডি হয়ে নিন, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীর বউ। সামিরার কথা মুখ বেঁকালো মায়া। এরপর পেটিকুট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। সামিরা, রুবি মুখ চেপে হেসে ফেলল। অন্যদিকে, এই নে, এই ওষুধটা ধর, ভালো করে রাখবি, হারিয়ে ফেলবি না কিন্তু। রাতে যখন আমি বলবো তখন এই ওষুধটা মায়ের খাবারে মিশিয়ে দিবি। খেয়াল রাখবি সে খাবার যেন মায়াই খায়। মেয়েটি, কিন্তু কোনো অসুবিধা হবে না তো স্যার? এটা বিষ টিষ কিছু নয় তো? মানুষ মরার মতো কাজ আমি করব না। আর হ্যাঁ, তোর টাকাটা আমি তোর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। মেয়েটি, কিন্তু আপনি ভাবিমণিকে নেশা কেন করাতে চান? সেটা তোর না জানলেও চলবে, যেটা তোকে বলা হয়েছে সেটাই কর, তাহলেই হবে। মেয়েটি, কোনো রকমভাবে যদি আমি ফেঁসে যাই? আমি তো বলেছি ফাঁসবি না তুই, তুই ফেঁসে গেলে আমাকেও ফাঁসাতে পারবি, কোনো ভয় নেই, নির্ভয়ে তুই তোর কাজ কর, এখন যা। আর হ্যাঁ, ড্রাগসটা ভালো করে রাখবি যেন, যেগুলো বললাম সেগুলো মনে রাখিস। মেয়েটি মাথা নাড়িয়ে চলে গেল। অজ্ঞাত সেই ব্যক্তি হেসে উঠল। এখন কি করবে আরমান? এবার তো তোর মায়া আমারই হবে। এখন আর কেউ আটকাতে পারবে না মায়াকে আমার হওয়া থেকে। কাল সকালে ধামাকা হবে, ধামাকা। আর সেই ধামাকা দেখার জন্য রেডি থাক। মায়া আয়নায় নিজের প্রতিবিম্বি দেখে হতবাক। ও বুঝতে পারছে না ওকে কেন একজন ব্রাইডের মতো করে সাজানো হয়েছে। মায়াকে সাজিয়ে দিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গিয়েছে। মায়ার ড্রেসিং টেবিলে আয়নার সামনে অবাক হয়ে নিজের সাজ দেখছে। হঠাৎই নিজের পেটে ঠান্ডা হাতের স্পর্শে ঘোর কাটল ওর। আয়নায় দেখতে পেল আরমান পিছন থেকে জড়িয়ে ধরেছে ওকে। হেদ করে পেটের মধ্যে কী যেন লেপটে দিচ্ছে আরমান। সে স্পর্শে কেঁপে উঠেছে মায়া। পুরো শরীর শিহরণে বয়ে যাচ্ছে ওর। চোখ বন্ধ করে আছে মায়া। আরমান মায়ার চোখে ফু দিয়ে বলল, আমার বউকে সবার প্রথম হলুদ লাগানোর অধিকার একমাত্র আমারই। এরপর মায়ের পেটে হঠাৎই হাতের চাপ দিয়ে আরও কিছুটা নিজের সাথে মিশিয়ে নিল আরমান। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মায়ার গলায় মুখ ডুবিয়ে নেশাক্ত কণ্ঠে ফিসফিস করে উচ্চারণ করল,
মায়াবতী সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে, চোখ ফেরানো যাচ্ছে না তার থেকে, যেন আসমান থেকে হলুদ পরি নেমে এসেছে জমিনে। মায়া, উফ, কিন্তু এমন শ্বাস কেন গম্ভীর সাহেব? দেখে তো আমাকে এই গায়ে হলুদের ব্রাইড মনে হচ্ছে। আরমান উত্তর দেওয়ার আগেই রুমের দরজা নক করে চিল্লিয়ে উঠল সামিরা, ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। অনুষ্ঠান শুরু হবে কখন? আমি জানি তুমি রুমে আছো, তাই রুমের দরজাটা বন্ধ করে নিয়েছো। তাড়াতাড়ি ভাবিমণিকে ছেড়ে দাও প্লিজ। আরমান প্রচণ্ড বিরক্ত হলো, ধমকে উঠল সামিরাকে উদ্দেশ্য করে। সামিরা, তুমি কিন্তু দিনকে দিন প্রচণ্ড দুষ্টু হয়ে যাচ্ছ, মার খাবে কিন্তু আমার হাতে। সামিরা বিড়বিড় করে উঠল, হ্যাঁ, সত্যি কথা বললেই দোষ। আরমান মায়ের কপালে সেনের চুম্বন দিয়ে বলো, নিজে গেলেই সব বুঝতে পারবে। নিজে এর ছোট্ট মাথায় আর এত প্রেশার দিতে হবে না। যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরমান এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। সামিরা হুড়মুড় করে রুমে প্রবেশ করলো। হাতে আরও কিছু কাজিন আছে, ওরা গিয়ে মায়াকে ঘিরে ধরলো। আরমান একবার মায়ের দিকে তাকিয়ে চলে গেল। এদিকে মায়া তখনও কিছুই বুঝতে পারছে না ওকে নিয়ে কি হচ্ছে। টাটকা গোলাপ, গাঁদা, রজনীগন্ধা আরও বিভিন্ন ফুল, কাঁচা ফুলের গন্ধে পুরো স্টেজ মম করছে, যেন একটা ফুলের বাগান প্রবেশ করেছে সবাই। সেই স্টেজে মায়াকে নিয়ে গিয়ে বসানো হলো রাজকীয় দেখতে লাল রঙের সোফা। বেশ কিছু গ্রামের মহিলারা ঘিরে ধরলো মায়াকে। একজন মহিলার হাতে একটা ডালা, ডালার মধ্যে আছে একটা বাটিতে হলুদ, একটা বাটিতে সরিষার তেল, কিছু ধূপা ঘাস, কড়ি, একটা লাল গামছা আর বেশ কিছু জিনিস রাখা আছে। মায়া তো এসব কিছু দেখে বুঝতে পুরোই হতবাক, বোকা বোকা চোখে দেখছে সব কিছু। ও অবাক গলায় বলল, আরে তোমরা আমাকে কেন এখানে বসাচ্ছ? আর আমাদের আব্বুর চাচিমা মানে আমাদের দাদি বলে উঠলেন, সেরি কয় কি, হালা তোর বিয়ে, তোর গায়ে হলুদ, তোর বাসুম না তো কি, তোকে বসাম না তো আমি বসুম? মায়া পুরোই বোকা বনে গেল যেন। ও গোল গোল চোখে তাকে জিজ্ঞাসা করলো, আমার বিয়ে মানে? গ্রামের এক মহিলা বলে উঠল, যার বিয়ে তার খোঁজ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। এই মেয়ে কি নিজেই জানে না যে ওর বিয়ে? সামিরা তাড়াতাড়ি করে বলল, ভাবিমণি, আয়ন ভাইয়া আর মাইশা ভাবির সাথে তোমার আর বড় ভাইয়ারও বিয়ে হবে। আগে থেকে ঠিক ছিল, শুধু তুমি জানতে না। মায়া অবাক গলায় চেঁচিয়ে উঠল, হোয়াট, আমাদেরও বিয়ে? মানে কি ভাবে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সামিরা, অত বুঝতে হবে না তোমায়, শুধু এইটুকুই জেনে রাখো যে ভাইয়া তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর তুমি খুব ভালোভাবে সারপ্রাইজ হয়েছ। আগের ছোট ভাইয়া আর ছোট ভাবিমণির গায়ে হলুদ হয়ে গেছে, এখন তোমার পালা, তাই অবাক পরে হবে। এখন হলুদের অনুষ্ঠান শুরু হোক। আরমানের মা সাবিনা বেগম এগিয়ে এলো মায়ার দিকে, মায়ের গালে হাতে নরম হাত রেখে নরম গলায় বললেন, আমরা প্রথমে তোমার আর আরমানের বিয়েটা ঠিক করেছিলাম। আরমান বলল, তাহলে একসাথে আয়ান আর মাসা বিয়েটা হয়ে যাক। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আরমান, তাই তোমাকে কিচ্ছু জানানো হয়নি। আরমানকে তো তুমি চিনোই। গায়ে হলুদ স্টেজটা বাগানে করা হয়েছে, যেখান থেকে 3 তলা জমিদার বাড়িটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মায়া স্টেজে দাঁড়িয়ে তাকালো বাড়ির 2 তলার ডান দিকে একটা নির্দিষ্ট রুমের দিকে। সাথে সাথে 2 জোড়া চোখের দৃষ্টি মিলল। আরমান দাঁড়িয়ে আছে সেই রুমের বারান্দায়, ঘেরা দেওয়ালে হাত দিয়ে ঝুঁকে। মুগ্ধ দৃষ্টিতে তার চোখ মায়া দেখে আবদ্ধ। মায়া লাজুক হাসি দিল। আরমানের ঠোঁটেও ফুটে উঠল এক সূক্ষ্ম হাসি, যা এই মুহূর্তে মায়া ছাড়া আর কারো বোঝার সাধ্য নেই। সাবিনা বেগম সবার দিকে তাকিয়ে বলেন, আপনারা অনুষ্ঠান শুরু করুন। আরমানের দাদি, এটা কি কথা কও বড় বউ? তোমার ছাইরা কই? তারে আগে হলুদ না লাগাইয়া এরে কেমনে লাগাম? তার গায়ে হলুদ লাগাইতো তো তার বউ, এর গায়ে দিমু। আমি গ্রামের ভাষায় তেমন একটা জানি না, তাই ভুল ত্রুটি মাফ করবেন। আরেকজন মহিলা বলে উঠল, হ্যাঁ, আগে ছেলেরে ডাকুন ভাবি, আগে ছেলের গায়ে হলুদ দিতে হবে। ওদের কথা শুনে মিসেস সাবিনা বেগমের মুখ চুপসে গেল। উনি ওনার জাদের নিয়ে তাকালেন অসহায় চোখে। আঞ্জুমা বেগম ওনার চাচি শাশুড়িকে উদ্দেশ্য করে বলেন, আসলে ছোটো মা, আরমান এইসব হলুদ মাখতে পছন্দ করে না, তাই ও আসবে না, আগেই বলে দিয়েছে। আরমানের দাদি, এটা কোনো কথা হলো? হলুদ মাখতে পছন্দ করে না বলে বলে কি বিয়েতেও হলুদ মাখবে না?
ডাকো তারে, আমি দেখতেছি মাখে কি না মাখে। স্বামীর একটি শুকনো ঢোক গিলল। আরমান সেই প্রথম থেকে এইগুলো পছন্দ করে না। ওদের আত্মীয় স্বজন কারো বিয়ের অনুষ্ঠানেও যায়ও না। আজকেও সাবিনা বেগম, আঞ্জুমা বেগম এবং ওনাদের দুজা অনেক বুঝিয়েছিল, কিন্তু ও কিছুতেই হলুদ টালুদ মাখবে না। স্পষ্টভাবে জানিয়ে দিছে সেটা। মায়াকে নিয়ে সব ধরনের অনুষ্ঠান নিয়ম পালন করতে পারে, তাতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু ও এইসব গ্রামের নিয়ম মানতে পারবে না। সামিরা, আসলে ভাইয়া এইসব গ্রামের নিয়ম মানে না। আপনারা ভাবিমণি নিয়েই শুরু করুন অনুষ্ঠান। একজন মহিলা বলে উঠল, নিয়ম মানে না বললেই হলো, তাহলে বিয়ে কে করতে বলেছে? মায়া তাকালো সামিরা বেগমের দিকে। আম্মু, আমি একবার কথা বলি ওনার সাথে। মিসেস সাবিনা বেগম কী বলেন ভেবে পেলেন না। আঞ্জুমা বেগম বলেন, তুমি কথা বলবে, কিন্তু ওর যা জেদ, ও কি রাজি হবে? মায়ার, ওনার জেদ আছে আর আমার কি জেদ নেই নাকি? অনু হলুদ মাখবে না মাখবে, তাহলে আমিও মাখবো না। সামিরা, চলো তো আমার সাথে। ইতিমধ্যে চারপাশে কানাঘুষা শুরু হয়েছে। সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়লো, আর এদিকে মায়া সামিরাকে নিয়ে স্টেজ থেকে নেমে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে তাকালো আরমানের রুমের বারান্দার দিকে। এখন আর সেখানে আরমানকে দেখা গেল না। মায়া আরমানের রুমে গিয়ে দেখলো আরমান সোফায় ল্যাপটপ নিয়ে বসে বসে আছে। মুখের ভঙ্গি গম্ভীর, মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু একটা করছে। মায়া সোজা গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। আরমান প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে চাইল, হোয়াট দ্য। নিজের কথা শেষ করার আগে চোখ পড়ল মায়ার উপর। মায়ার দুই কোমরে হাত দিয়ে ভরকুচকে তাকিয়ে আছে। আরমানের রাগী দৃষ্টি শান্ত হয়ে গেল। আরমান, এখানে কি করছো তুমি? এখানেও শুরু হয়নি হলুদের অনুষ্ঠান? মায়া, আপনাকে ছাড়া কিভাবে শুরু হবে? আরমান, আমার ওইসব হলুদ টলুদ মাখতে ভালো লাগে না। তার উপর আছে আমার গ্রামের কী সব আজব নিয়ম। তুমি যাও, মেখে নাও হলুদ। মায়া ভুরুকুচকে বলো, বিয়েটা কি আমার একার যে আমি একা হলুদ মাখবো? আর এমনিতেও ছেলের গায়ে হলুদ মাখানো হলে মেয়েকে মাখাতে হয়, এটাই নিয়ম। আর আমি এই নিয়ম পালন করতে চাই, তাই আপনাকেও হলুদ মাখতে হবে। আরমান, আচ্ছা তাহলে এক কাজ করো, হলুদ এখানে নিয়ে আসো, তারপর আমার হাতে একটু লাগিয়ে সেটা বাকি হলুদের সাথে মিক্সড করে নাও। আমার গায়ে লাগানো একটু হলুদ হলেই তো হলো। বলি আরমান আবারও ল্যাপটপ অন করে নিজের কাজ শুরু করলো। মায়া প্রচণ্ড বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো ও। বিরক্তি গলাতে বলে উঠল ও, এই, আপনি এত ঘাড়তেরা স্বভাবের কেন বলুন তো? আরমান, আমি এমনই, সেটা তো তুমি আগে থেকেই জানো। এরপর আমার ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে নিজের কাজ করতে করতে বলল, এখনও সময় আছে কিন্তু, তাই তুমি চাইলে বিয়েটা। নিজের কথাটা আর নিজে সম্পূর্ণ করতে পারল না আরমান। তার জায়গায় হালকা বাঁকা হাসি দিল। মায়া রাগী গলায় বলল, আমার তো মনে হচ্ছে আপনার নিজেরই আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তাই এত বাহানা করছেন। আরমান মায়ের দিকে তাকিয়ে চোখ তুলে তাকে গম্ভীর গলায় বলল, তোমার এটাই মনে হচ্ছে? মায়া একটা শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ, না মানে আপনি নিচে গিয়ে হলুদ মাখবেন কি না বলুন। আরমান আবারও নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, বললাম তো নিচে যাব না, এখানে একটু হলুদ নিয়ে আসতে বলো। আর এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি, প্লিজ কাজটা শেষ করতে দাও। মায়া, সত্যি যাবেন না তাহলে? আমার নিলিপ্ত কণ্ঠে উত্তর দিল না। সাথে সাথে মায়া আরমানের ল্যাপটপ তুলে নিয়ে এক হাতে শাড়ি ধরে মারল ছুট। ও কি আর পায় কে? আরমান বিরক্ত হয়ে তাকালো মায়ার দিকে। ওর কাজটা সত্যি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু মায়া বুঝলো তো। আরমান যেমন ঘাড়তেরা স্বভাবের, মায়াও ঠিক তেমনি। মায়ারও প্রচণ্ড জেদ আছে, যেটা বলবে করেই ছাড়বে। আরমান বিরক্ত হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর বেরিয়ে গেল মায়ের কাছ থেকে ল্যাপটপ আনার উদ্দেশ্যে। এদিকে মায়া ল্যাপটপ লুকিয়ে রেখে বাগানে এসে স্টেজে রাখা সোফায় বসে পড়ল। এরপর মায়া ভাব নিয়ে বলল, এক্ষুনি আসবেন উনি, আপনারা সব কিছু রেডি করুন। আরমানের মা চাষিরা একে অপরের দিকে তাকালো। ওরা ভাবছে সত্যিই কি আরমান আসবে? হ্যাঁ, সবাইকে অবাক করে দিয়ে আরমান গম্ভীর মুখ গটগট পায়ে এগিয়ে আসছে। সবার মুখে ফুটে উঠল মিষ্টি হাসি, আর মায়া হাসছে বাঁকা হাসি।
আরমানের মা চাচি বলে উঠল, ভাবি তোমার ছেলে দেখছি বউ পাগলা। আমরা এত করে বললাম, আমাদের কথা এত করে বললাম, তাও রাজি হলো না। এখন বইয়ের কথা ঠিকই চলে এলো। ওরা তো আর জানে না আসল ঘটনা। মিসেস সাবিনা বেগম এবং আঞ্জুনামা বেগম প্রচণ্ড অবাক হলো, তবে ওরাও খুশি। আরমান গম্ভীর মুখে গটগট পায়ে স্টেজে উঠে আসলো। এদিকে মায়া উপরে উপরে সাহস দেখালেও ভিতরে ভিতরে কিন্তু ঠিকই ভয় পাচ্ছে। আরমান মায়াকে কিছু বলবে, তার আগে ওরা দাদি টেনে আরমানকে বসিয়ে দিল। দাদি, এই তো আমার দাদু ভাই এসেছে, তোরা এখন শুরু কর। ওই ওই ছেড়ি, তুই এখান থেকে ওঠ। আগে তোর স্বামীকে গায়ে হলুদ দেওয়া হবে, এরপর তোর। ওনার কথায় মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, পাশে একটা চেয়ারে বসলো। এদিকে আরমান কিছু বুঝে ওঠার আগেই ওকে ঘিরে গ্রামের সব মহিলারা ঘুরতে শুরু করলো। মুখে গাইছে গীত, আর একজন মহিলা পাশে বসে ঢোল বাজাচ্ছে। কিছু মহিলা তো সেই ঢোল আর গীতের তালে নাচতে শুরু করেছে। আরমান প্রচণ্ড বিরক্ত হলো। এদিকে ও কিছু বলতেও পারছে না। মেয়ে বউরা আরমানের চারপাশে ঘুরতে ঘুরতে হাততালি দিচ্ছে, মুখে গাইছে গীত, আর কেউ কেউ কোমর দুলিয়ে নাচ করছে। আরমান ফাঁক ফোকর দিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকাচ্ছে একবার করে, আর এইদিকে মায়া আরমানের এমন রিয়াকশন থেকে দুষ্টু হাসছে। একে একে হাবিজাবি বিভিন্ন নিয়ম পালন করা হলো। এরপর দাদি পাশ থেকে স্বামীরাকে ডেকে বলল, এই সতীন, ইহানে আয়, তোর ভাইয়ার মাথায় তেল ঢালতে হইব। আরমান চেঁচিয়ে উঠল, হোয়াট তেল? দাদি, তেল। বেশি কথা কোস না দাদু ভাই, চুপচাপ বস এখন। আমার রাগি চোখে তাকালো ও মিসেস সাবিনা বেগমের দিকে। মম। সামিনা বেগম এগিয়ে এসে ছেলের দিকে। উনি অনুরোধের সুরে বললেন, প্লিজ আবু, একটু ম্যানেজ করে নাও। আয়নের মাথাতেও তেল ঢালা হয়েছে, বেশি না, অল্প দেবে। গোসল করার সময় ভালোভাবে ধুয়ে নেবে। আরমান আর কিছু বলল না, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। স্বামীরা এগিয়ে এসে তেলের বাটি নিয়ে হাতে এক অন্য ধরনের চামচ। মহিলারা শুরু করলো আর একটা অন্য গীত। তারপর কি যেন একটা মাথার উপর ধরল সবাই। স্বামীরা গুনে গুনে 9 চামচ নারকেলের তেল দিল আরমানের মাথায়। কিছুটা তেল কপাল বেয়ে গাল পর্যন্ত নেমে এলো। আরমানের মুখের অবস্থা দেখার মতো হয়েছে। ও রেগে পুরো বোম হয়ে আছে। ততক্ষণে গীত থেমে গেছে। আবির সহ কিছু কাজিন চেয়ারে গিয়ে স্টেজের নিচে বসছিল আরমানের সোজাসুজি। আরমানের অবস্থা থেকে আবির পেট ফেটে ধরে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেল। সামিরা, রুবি, মায়া ওরা মুখ চেপে হাসছিল আরমানের অবস্থা দেখে। কিন্তু হাসতে হাসতে আবিরকে চেয়ার থেকে পড়ে যেতে দেখে সবাই হা হু করে হেসে ফেলল। আবির তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে উঠে চেয়ার ঠিক করে আবারও চেয়ারে বসলো। আবিরের চোখ আরমানের উপর পড়তেই দেখলো আরমান কটমট করে ওর দিকে তাকিয়ে আছে, যেন আবিরকে কাঁচায় খেয়ে ফেলবে এমন ভাব। দাদি, বড় বউ কই গেলা? এই না, আসো, নাও, ছেলের মাথায় থেকে আর তুমি পেলতেম তু তেল তুললা নাও। আরমানের মা তাড়াতাড়ি এগিয়ে এলেন। আগে নিজের আঁচল দিয়ে আরমানের মুখ গলিয়ে পড়া তেল মুছে দিলেন। আরমান শান্ত চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছে। সাবিনা বেগম মুখে কিছু না বলে অনুরোধের চোখে তাকালেন আরমানের দিকে। এরপর উনি নিজের মাথার চুল খুলে আরমানের মাথায় চুলের উপর ঘষা দিল। তেল দিয়ে নিজের চুলে নিলেন। এরপর একইভাবে আঞ্জুনামা বেগমও নিলেন। এরপর আয়নের পপি, তারপর একে একে আরমানের বাকি সব চাচিরা, তারপর গ্রামের কিছু মহিলা। এরপর আরমানের দাদি বলে উঠলেন, তেল ঢালা তো শেষ হলো, এরপর হলুদ মাখানো হইব। দাদু ভাই, তোমার জন্য তো লুঙ্গি গেঞ্জি আনা হইয়াছিল, তুমি তো আবার শহরে পোলা, লুঙ্গি তো পরবাই নাই, কিন্তু জামাটা খুলা এই গামছাটা গায়ে জড়াও নাও। আরমান চিল্লিয়ে উঠল, হোয়াট? এই এত মহিলার মাঝে আমি শার্ট খুলবো? আবির, কিছু করার নেই বড়ো, এরা আয়নকেও ছাড়েনি, আয়নও শুধু একটা গেঞ্জি পরেই ছিল। আরমান রাগে উঠে দাঁড়ালো, বলো মম, আমি গেলাম, অনেক বড় ভুল হয়েছে এই গ্রামের বিয়ের অনুষ্ঠান প্ল্যান করে। সাবিনা বেগম তাড়াতাড়ি এগিয়ে এলেন। উনি বলেন, প্লিজ আব্বু, আর একটু থাকো, শার্ট খুলতে হবে না। শার্টের হাতাটা গোটানো আছে, আপনারা ওর হাতে আর গায়ে অল্প করে হলুদ লাগিয়ে দিন, একটু হলুদের ছোঁয়া লাগলেই তো হবে। আঞ্জুমা বেগমও একই কথা বললেন। এরপর আরমানকে শান্ত করে কোনো রকমে বসালো। এরপর সবাই একটু একটু করে আরমানের গালে এবং হাতে হলুদ লাগিয়ে দিল। গ্রামের অনেক মেয়েই মুখ বেঁকালো আরমানের তো আপত্তি দেখে। এরপর কোনো রকম আরমানের গায়ে হলুদ শেষ করলো।
আরমান গাল ও হাতে তেল থাকা হলুদগুলো নিয়ে মায়ের জন্য রাখা হলুদের মেশানো হলো। আরমান একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ছেড়ে বলল, শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। সামিরা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, এখন যেতে পারো তুমি। মায়া স্টেজের একপাশে চেয়ারে নিয়ে বসেছিল। আরমান মায়ের দিকে এগিয়ে গিয়ে মায়ের চেয়ারের দুই পাশে হাত দিয়ে ঝুঁকে গেল একদম মায়ের মুখের কাছে। এরপর ফিসফিস করে বলল, এতগুলো মহিলা দিয়ে টর্চার করলে তুমি আমায়, এর বদলা তো আমি নিয়েই ছাড়বো মায়াবতী। তুমি রেডি হও আরমানের টর্চার সহ্য করার জন্য। মা একটু শুকনো ঢোক দিল, আমতা আমতা করে বলল, আপনার ল্যাপটপ সামিরার কাছে আছে। আমার আর কিছু বলো না, শুধু একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। মায়ের যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সবার দিকে তাকাতেই দেখলো ছোট আম্মু, ফুপিও এবং চাচিরা সবাই মুখ চেপে হাসছে। গ্রামের কিছু মেয়েরা কেমন যেন চোখে তাকিয়ে আছে। মায়া বিরক্ত হলো আরমানের প্রতি। সবার সামনে এইভাবে কাছে আসতে হবে কেন? একটু লজ্জা শরম নেই ওনার। এরপর মায়াকে নিয়ে গিয়ে বসানো হলো। একে একে একই রকমভাবে পালন করা হলো গায়ে হলুদের নিয়ম। তেল ঢালার সময় আসলে এক একজন মহিলা বলে উঠল, মেয়ের বাড়ির লোক কই? মেয়ের পরিবার তো কাউকেই দেখছি না। মেয়ের মাথায় তেল তো মেয়ের ভাইকেই ঢালতে হবে। নিজের ভাই না থাকলে চাচাতো ফুফাতো ভাই হলেও চলবে। ওনার কথাগুলো তীরের মতো আঘাত লাগলো মায়ের মনে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ওর যেন নিজের পরিবার বলতে কেউ নেই। যে একজন ছিল তাকে উপরওয়ালা কেড়ে নিল ওর থেকে। আমি মেয়ের বড় ভাই, আমি ঢালবো তেল, কিভাবে কি করতে হবে আমাকে বুঝিয়ে দিন। মায়া মুখ তুলে তাকালো কথাটা শুনে। আবির দাঁড়িয়ে পাশে আছে। আবিরের এমন কথায় মায়া আওয়াজ করে কান্না করে ফেললো। আবির তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়লো মায়ের সামনে। মায়ের মাথায় হাত বুলিয়ে বলো, আরে পাগল মেয়ে, কান্না করছিস কেন? তুই তো আমাকে ভাইয়া বলে ডাকিস। আমি তো তোকে নিজের ছোট বোন চোখেই দেখি। নে দেখ, আজ থেকে তোকে তুই বলতেই শুরু করলাম। মনকে কেউ তুই তুমি 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 করে নাকি? আরে এখন কান্না করছে, তাহলে কি তুই আমার হাতে তেল নিবি না? ভাইয়ার মুখে ডাকিস। সত্যিকারের ভাইয়া ভাবিস না তাহলে। মায়া কাঁদতে কাঁদতে তাকালো আবিরের দিকে, উচ্চারণ করলো, ভাইয়া। শোনা গেল আরও একজনের গলার আওয়াজ, আমি মেয়ের ছোট মা, আমি ওর মাথায় তেল নেব। হ্যাঁ, ওর নিজের মা এই দুনিয়াতে নেই, তাতে কি হয়েছে? ওর ছোট মা এখনও এই দুনিয়াতে বেঁচে আছে। বলেন মঞ্জিলা বেগম, মাইশার মা। মায়ের কাছে এগিয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিলেন। কপালে চুমু খেয়ে বলেন, দেখো মেয়ের কাণ্ড, কেমন বাচ্চাদের মতো করে কাঁদছে। দেখ তো সবাই কিভাবে তাকিয়ে আছে তোর দিকে। মানুষজন কী ভাবে বলতো? আর কাঁদে না মা, এবার তো চুপ কর।